হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমার মাইক্রোফোন ঠিক আছে? ওকে, ঠিক আছে। ১ মিনিট। এটা কি এন্টারপ্রেনারশিপ কোর্সের? ওকে। না, ইটস ওকে। থ্যাংক ইউ সো মাচ। জি, শিওর। হ্যাঁ, শিওর। আচ্ছা, বিফোর দ্যাট আমার একটা কোয়েশ্চেন ছিল। সেটা হচ্ছে যে ডেটাটা আমি প্রোভাইড করতে যাচ্ছি, আ ইফ ইফ দ্যাটস মেক সেন্স আরকি। সেক্ষেত্রে এটা কি কনফিডেনশিয়াল কিনা, বা এটা আ কোথাও পাবলিকলি কোথাও পাবলিশড হবে কিনা, সেটা আমার আসলে ক্লিয়ারলি জানতে পারলে ভালো হতো। ওকে, ওকে, শিওর। ওকে, লেটস স্টার্ট। ওকে, সো আমি নাইম আহমেদ। আমি এন্টারপ্রেনারশিপের এই জার্নিতে আছি 2020 থেকে। প্রিভিয়াসলি আমার আরেকটা স্টার্টআপ, যেটার সাথে আমি এখনো কাজ করছি, সেটা হচ্ছে পাঠক পয়েন্ট। সেটা মেইনলি বাংলাদেশের সবচেয়ে বড় পুরাতন এবং নতুন বইয়ের প্ল্যাটফর্ম। তো এই ওপিওলেন্টের কথা যদি বলি, আম, আমরা ওপিওলেন্ট স্টার্ট করি লাস্ট ইয়ার। আমার একটা পার্টনার আছে, নাম খালিদ সাইফুল্লাহ। ও দেশের বাইরে থাকে, সাউথ কোরিয়া থাকে। তো মেইনলি ওর পার্সোনাল লাইফের পেইন পয়েন্ট থেকে ওপিওলেন্টের আইডিয়াটা নিয়ে কাজ শুরু করতে চায়। তো অ্যাজ আই রিমেম্বার, ও 2019-এর দিকে আমাকে লাস্ট বলেছিল যে, বন্ধু, আমার মনে হয় যে আমাদের লন্ড্রি ইন্ডাস্ট্রিতে একটা গ্যাপ আছে। গ্যাপটা হচ্ছে যে আমরা আসলে হোম ডেলিভারি বা পিক আপ এন্ড ডেলিভারি যে সার্ভিসটা আছে, সেটা আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে একটু মিসিং। তো তারপর এটা নিয়ে আসলে আমরা কোনো কাজ করি নাই। তো লাস্ট ইয়ার ও দেশে আসে। দেশে আসার পর বলতেছে, নকল লোক, লেটস স্টার্ট। আমি ও ছুটিতে আসি, তো বললো যে আচ্ছা আমি চলে যাচ্ছি, বাট দেখো এটা কিছু করা যায় কিনা। তো দেন ব্যাক ইন 2025 জুন, জুন জুলাই সেশন, অলমোস্ট 1 ইয়ার অ্যাগো। তো ও আমাকে বলল, তো তখন ও আবার সাউথ কোরিয়া চলে যায়। তো আমাদের ইনিশিয়াল প্ল্যানিংটা ছিল এটা যে আমরা থার্ড পার্টি থেকে সোর্সিং করবো। প্রত্যেকটা এলাকায় লোকাল লন্ড্রি আছে, এবং এই লন্ড্রি গুলো হচ্ছে মেইনলি প্রত্যেকটা এলাকায় কিছু ওয়াশিং প্ল্যান্ট থাকে, লোকাল ওয়াশিং প্ল্যান্ট। ওনারা ভ্যানে করে বা সামহাউ রিক্সায় করে, সামহাউ যেভাবে হোক দোকান থেকে কালেক্ট করে, কালেক্ট করার পর ওনারা ওয়াশিং প্ল্যান্টে ওয়াশ করে, দেন লন্ড্রি গুলোতে আসলে রিটার্ন দেয়, লন্ড্রি ওনারা আয়রন করে দিয়ে দেয়। সো এটা হচ্ছে ইন জেনারেল পিকচার অফ আওয়ার ঢাকাস লন্ড্রি ইন্ডাস্ট্রি। তো এইখানে আমাদের প্ল্যান ছিল এরকম, যেটা আসলে সচরাচর ফুড পান্ডা করে, আহ, যে সেলার এবং বায়ারকে কানেক্ট করে দেওয়া। তো আমাদের প্ল্যান ছিল এরকম যে আমাদের হয়তো নিজেদের রাইডার থাকবে এরিয়া ওয়াইজ। সেখানে আসলে আমরা ওই স্পেসিফিক কিছু লন্ড্রি মার্টের সাথে কাজ করব, ওনাদের সাথে সেলার এবং বায়ারকে কানেক্ট করে দিতে। বাট ইভেনচুয়ালি আমরা একটা জিনিস আইডেন্টিফাই করি, সেটা হচ্ছে কোয়ালিটি একটা হিউজ কনসার্ন। তো এটা যখন ফাইন্ড আউট করি, আমরা যখন আসলে কিছু ওয়াশিং প্ল্যান্ট ভিজিটে ট্রাই করি, কথা বলি, তো আমাদের কাছে আহ, খুবই উইয়ার্ড লাগলো যে আসলে আমাদের এই কাপড়, যে কাপড় ওনারা মিনিমাম 50-60 টাকা চার্জ নিচ্ছে, সেটা আসলে এমন একটা এনভায়রনমেন্টে ওয়াশ করা হচ্ছে, এমন ভাবে ওয়াশ করা হচ্ছে, যেটা আসলে আমি পার্সোনালি আমার নিজের কাপড় দিব না, বা আমি জেনে শুনে আর ফার্দার এই কাজটা করবো না। তো দেন
আমরা শর্ট পিরিয়ডে একটা ডিসাইড করি যে না, যেহেতু বিজনেস স্টার্ট করব, সেক্ষেত্রে আমার আমার পার্সোনালি একটা মোটিভ থাকে সবসময়, যে কোনো ব্যবসায়, যে কোনো পার্সোনাল লাইফে হোক বা ব্যবসায়িক ক্ষেত্রে হোক, সেক্ষেত্রে যে আমি আমার বেস্টটুকু দেওয়া ট্রাই করি, এটা সার্ভিস হোক বা প্রোডাক্ট হোক, হোয়াট এভার ইট ইজ। তো দেন পরে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে কি করা যায়। তো যদি কোয়ালিটি কন্ট্রোল বা কোয়ালিটি এনশোর করতে চাই, সেক্ষেত্রে উই মাস্ট সেট আপ আওয়ার ওন লন্ড্রোম্যাট, এছাড়া আসলে কোনো বিকল্প নাই। তো তারপর শুরু হয় আমাদের নতুন জার্নি, যে ঠিক আছে অফিস নিতে হবে, অফিস নিয়ে ওয়াশিং মেশিন, ড্রায়ার মেশিন, আয়রন এন্ড এভরিথিং সবকিছু সেট আপ করতে হবে। তো মেশিন দিয়ে স্টার্ট করি। সেক্ষেত্রে বেশ কয়েকটা জিনিস কনসিডারেশনে ছিল। আহ, সেটা হচ্ছে যে আমরা ইন্ডাস্ট্রিয়াল মেশিন ইউজ করবো কিনা, কমার্শিয়াল মেশিন ইউজ করবো। ইন্ডাস্ট্রিয়াল মেশিন কাপড়ের জন্য আসলে ভালো না, যদি ইন্ডাস্ট্রিয়াল মেশিন অনেক এফিসিয়েন্ট। তো তারপর ডিসাইড করলাম যে কমার্শিয়াল মেশিন ইউজ করবো। দেন মেশিনারিজ কিনি। আমাদের প্রায় ২ মাস হচ্ছে কোন কেমিক্যালের সাথে কিভাবে ওয়াশ করলে কাপড়গুলো খুব ভালো ফ্রেশলি ওয়াশ হবে, খুব ভালো কোয়ালিটি এনশিওর করা যাবে, কোন কোন কেমিক্যাল ইউজ করা যায়, যেগুলো না করলে ভালো হয়। তো R&D তে মোটামুটি ২ মাস যাই। তারপর আমাদের অপারেশন স্টার্ট হয়, আমরা ফার্স্ট অর্ডার রিসিভ করি অক্টোবর 22 তে। তো এই আর কি লাস্ট 10 মাস যাবত কাজ করতেছি। ওকে, আমাদের মেইন প্রসেসিং হবে একটাই, সেটা হচ্ছে মিরপুর 6 নম্বরে, আহ, যেখানে আসলে আমি এখন বসে আছি। আর আমাদের মেইনলি আমরা বাইকে পিক আপ এন্ড ডেলিভারি করি। সো আমাদের স্পেসিফিক কিছু কাভারেজ এরিয়া আছে। আমি যদি বলি, রাইট নাও আছে হচ্ছে মিরপুর, মোহাম্মদপুর, উত্তরার স্পেসিফিক কয়েকটা সেক্টর, গুলশান, বনানী, মহাখালী, ধানমন্ডি, অল্প কয়েকটা এরিয়া করছি, ফার্ম গেট, এই আর কি। তো আমাদের যখন কাস্টমার আমাদের ওয়েবসাইটে পিক আপ রিকোয়েস্ট দেয় অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যোগাযোগ করে, আমরা একটা স্কেডিউল সেট করি। দেন হচ্ছে আমরা রাইডার পাঠাই, রাইডার কাস্টমারের বাসায় যেয়ে কাপড় ওয়েট দিয়ে তারপরে নিয়ে আসে। তো আমাদের প্ল্যান হচ্ছে যে আমাদের আসলে কয়েকটা মেশিন অন দ্য ওয়ে, সাউথ কোরিয়া থেকে পাঠিয়েছে, শিপমেন্টে আছে আর কি। তো মেশিনগুলো আসলে আমাদের বর্তমানে ক্যাপাসিটি কেমন বাড়বে, তখন আমরা বসুন্ধরাটা কাভার করবো। আর এর সাথে আমাদের প্ল্যান আছে হচ্ছে আমাদের ওয়াশিং প্ল্যান্ট একটা সিমিলার স্পেস, একটা সেম জায়গাতেই থাকবে। কারণ আমি যখন মাল্টিপল জায়গায় ছোট ছোট প্ল্যান্ট বানাবো, সেখানে আসলে আমি খুব স্কিলফুল এমপ্লয়ি বসাতে পারবো না, এটা খুবই ইম্পর্টেন্ট। বা পুরো সেটআপটা আসলে ওভারঅল অর্গানাইজেশনাল স্ট্রাকচারটা খুব এক্সপেন্সিভ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের প্ল্যান হচ্ছে যে স্পেসিফিক কিছু হাব হবে। পুরো ঢাকায় আমরা মোটামুটি 7টা জোনে ভাগ করি, কারণ আমাদের প্ল্যানে আছে। তো ওই হাবগুলো মেনলি জাস্ট পিক আপ এন্ড ডেলিভারি হাব হিসেবে কাজ করবে। মেইন ফ্যাসিলিটিস হয়তো বা মিরপুরে বা সাভারের দিকে শিফট। এখন আমরা টোটাল 7 জন কাজ করছি আর কি। কয়েকটা ডিপার্টমেন্ট মিলে 7 জন কাজ করছে, রাইডার সহ 7 জন কাজ করছে। ওকে, যদি বলি যে শুধুমাত্র স্টার্টিং কস্ট যদি বলি, অ্যাপ্রক্সিমেটলি 6 lakhs এর মতো। বাট ওভার দ্য টাইম আমাদের একটা হিউজ অ্যামাউন্ট বার্ন করতে হয়েছে, স্টিল হচ্ছে। অলমোস্ট 20 lakhs এর মতো আমাদের এক্সপেন্স বা হচ্ছে বার্ন কস্ট সব দিয়ে। রাইট নাও আমাদের টোটাল অপারেটিং এক্সপেন্স পার মান্থ অ্যারাউন্ড 140 to 150,000। আর এর মধ্যে মেচুরিটি অলমোস্ট 1 লাখের মতো হচ্ছে আমাদের 1 and 10 হচ্ছে আমাদের ফিক্সড কস্ট।
হ্যাঁ, ভেরিয়েবল কস্টের ভিতরে মেজর যেমন আমাদের একটা হিউজ, যেহেতু আমরা কমার্শিয়াল ইলেকট্রিসিটি ইউজ করি, তো সেক্ষেত্রে ইলেকট্রিসিটি বিল একটা ভেরিয়েবল কস্ট হচ্ছে। আর আরেকটা কনসার্ন যেটা আসলে অন্যান্য লন্ড্রিতে আমার মনে হয় না যে আমাদের মতো কেমিক্যালের মানে এটা খুবই হাই, অন্যান্য লন্ড্রিতে ইন জেনারেলি হয় না। কারণ হচ্ছে আমরা ইন্টারনালি দুটো কেমিক্যাল ইউজ করি, তো ডিটারজেন্ট একটা সফটওয়্যার, দুটোই আসলে ইম্পোর্টেড। তো পার কেজিতে একটা গুড অ্যামাউন্টের, মানে বলার মতো একটা অ্যামাউন্ট আসলে ভেরিয়েবল কস্ট, যে শুধুমাত্র কেমিক্যালস এর উপরে। No, 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 no. We are expecting that in between 2026 to 27, I guess. মিড 27 এ হওয়ার চান্সেস আছে, বাট আমার ইনস্টিংক্ট বলতেছে যে আমরা 2026 এর ডিসেম্বর ভিতর রিচ করতে পারবো। এটা ইনস্টিংক্ট, মানে এটা এটা আসলে বাই ডেটা বলা যাবে না। ওকে, যেহেতু যেহেতু আসলে আমাদের অপারেটিং অপারেশনের জায়গা থেকে ১ বছর হয় নাই। মানে আমরা অর্ডার রিসিভ করছি সেই জায়গা থেকে এখন ১ বছর হয় নাই। সো সেক্ষেত্রে আমি ইয়ারলি গ্রোথ রেট আমি বলতে পারব না। বাট লাস্ট 3 মান্থস এ আমরা একটা শার্প অ্যারাউন্ড 13% এর গ্রোথ রেট দেখছি আরকি। তো এখানে আরো কিছু ইস্যুস আছে। যেহেতু আমাদের যেমন মাঝখানে ফুয়েল এর একটা ক্রাইসিস, সেইখানে আমাদের একটা ভালো হ্যাসেল যায়। খুব ওখানে আমরা কিছু সেল লস করি আরকি, যেহেতু ফুয়েলের ক্রাইসিসের কারণে আমরা তেলই পাচ্ছিলাম না। তো কিছু, কিছু ক্ষেত্রে হয়তোবা ৳২০০ লিটারেও আমরা পারচেজ করে তারপর ডেলিভারি কন্টিনিউ করছি। বাট দ্যাট ওয়াজ কোয়াইট ইম্পসিবল ফর আস টু কন্টিনিউ ইন লং টার্ম। তো সেক্ষেত্রে ফুয়েলের ক্রাইসিসের কারণে ১ টা মাস আমাদের একটু খারাপ যায়। এছাড়া এছাড়া মেজর কোনো প্রবলেমে পড়ি নাই। তো লাস্ট 3 মান্থস আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। আর আরো একটা বিষয় যেটা আসলে আ ওর্থ টেলিং, সেটা হচ্ছে যে আমাদের এই ইন্ডাস্ট্রিটা বলতে গেলে নতুন। বাংলাদেশের লন্ড্রি ইন্ডাস্ট্রিটা অনেক বড়। বাট আমি যদি একটা এক্সাম্পল দিই, যেমন পেসক্লিন বা হচ্ছে ব্যান্ডবক্স, ওনারা প্রায় 40-50 ইয়ার্স যাবত বিজনেস করতেছে। বাট দে নেভার টোল্ড মি দ্যাট যে ভাই আমি আপনাদের রেগুলার ওয়্যারেবলস সব কাপড় ওয়াশ করে দিব। তাদের ওই মার্কেট পজিশনিংটা নাই। তারা হয়তো মার্কেটের সেগমেন্টেশনটা এমনভাবে করেছে যেখানে ওনারা মোস্টলি এক্সপেন্সিভ ওয়্যার্স নিয়ে কাজ করে। বা স্পেসিফিক, যেমন আমি যদি ১০ টা শার্ট পরি, আমি হয়তো বা ২ টা শার্টের কথা কনসিডার করব যে না ঠিক আছে আমি এখান থেকে ওয়াশ করি। আ পিছনে একটা স্পেসিফিক রিজন থাকে। বাট আদারওয়াইজ ওনারা কখনোই আসলে আমাকে এভাবে অফার করে নাই যে ভাই আপনার রেগুলার যে কাপড়গুলো আছে সেই কাপড়গুলো আমার এখানে দেন। কেন কথাটা বললাম? দুটো কারণে। প্রথমত হচ্ছে ওনাদের ওরকম কমিউনিকেশন আমার চোখে পড়ে নাই। আর সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে, আমি যখন আমার রেগুলার কাপড় আমি ওনাদের এখানে দিব, ওনাদের প্রাইসটা সেটার জন্য রেডি না। ওনাদের যে প্রাইসিং, যে পার শার্ট 80 to 100 টাকা, এটা আসলে কোনোভাবেই একটা ব্যাচেলরের পয়েন্ট অফ ভিউ থেকে, যেহেতু আমাদের মেজরিটি কাস্টমার ব্যাচেলর, ব্যাচেলরের পয়েন্ট অফ ভিউ থেকে কোনোভাবেই আসলে অ্যাফোর্ডেবল না। তো টেকনিক্যালি এই ইন্ডাস্ট্রিতে আহ, অনেকেই অনেক বছর যাবত কাজ করতেছে, বাট ডোর স্টেপ লন্ড্রি সার্ভিস দিবে, সেই সাথে এমন একটা অ্যাফোর্ডেবল প্রাইস দিবে যেটা আসলে ম্যাচ পিপলের সাথে ম্যাচ করে। ওইরকম প্রাইসিং দিয়ে ওইভাবে স্টার্ট করা বা ওইরকম প্রাইসিং দিয়ে কাস্টমার ম্যাচ পিপলের কাছে পৌঁছানোর যে অ্যাপিলিং যে বিষয়টা, এই জিনিসটা আসলে নতুন গ্রো করছে বা আমরা ট্রাই করছি আর কি গ্রো করানো। তো সেই জায়গা থেকে ইন্ডাস্ট্রিটা অনেক বড়, আরো অনেক বড় হবে। এক্সিস্টিং ইন্ডাস্ট্রি তো অলরেডি অনেক বড়, বাট এই ডোর স্টেপের যে ইন্ডাস্ট্রিটা, যেটা আসলে মোস্ট অ্যাফোর্ডেবল হবে, ইন্ডাস্ট্রিটা আশা করি অনেক ভালো হবে আর কি।
ওকে, নাইস। ফার্স্ট অফ অল আমাদের রেভিনিউর কথা যদি বলি, আম যদি অক্টোবরকে আমরা স্টার্টিং পয়েন্ট হিসেবে ক্যালকুলেট করি, অক্টোবরের ভিতরে হোপফুলি আমরা 7 লাখ ক্রস করব ওভার দ্য ইয়ার, ওভার দ্য ফার্স্ট ইয়ার। তো ইনিশিয়ালি 30,000, 55, 30, 40, 50,000 এর মতো রেভিনিউ ছিল, এখন একটু বাড়ছে। তো হোপফুলি অক্টোবরের ভিতরে আমরা 7 লাখ ক্রস করতে পারবো। আর কেন স্পেসিফিক্যালি ব্যাচেলর, একটা ইনসাইট দিই, সেটা হচ্ছে যে বিশেষ করে ঢাকায় আমাদের, আমরা যাদেরকে আসলে হাউসমেট বলি, হোমমেড বলি, এই প্রফেশনে মানুষজন আসলে খুব বেশি একটা ঢুকছে না ওভার দ্য ইয়ার। প্রফেশনে যখন আসলে নতুন মানুষজন না ঢুকবে, তখন এই প্রফেশনটাতে আসলে খুবই একটা চাপ সৃষ্টি হবে, পাওয়া যাবে না। অলরেডি অনেক জায়গায় এমন হয় যে আসলে হোমমেড পাওয়া যায় না। তো আমাদের হাতে কি কি অপশন আছে, একটা হচ্ছে যে নিজেরাই ওয়াশ করা, সেটা হাতে হোক অথবা ওয়াশিং মেশিনে হোক, অথবা হোমমেড দ্বারা হোক, অথবা বাইরে থেকে ওয়াশ করানো। তো এখন আমি যদি বলি যে স্পেসিফিক একজন ব্যাচেলর ঢাকায় থাকে, সে হয়তোবা বিওপি, ব্র্যাক, নর্থ সাউথে পড়তেছে, ব্যাচেলর ফ্যামিলির সাথে থাকতেছে না, সেক্ষেত্রে তার জন্য একটা ওয়াশিং মেশিন কেনাটা খুব বেশি একটা মেক সেন্স করে না আর কি। তাহলে তার অপশন কি? আইদার হোমমেড, যেটা আসলে এখন সামনে আরো কম পাওয়া যাবে, বা এখন পাওয়াও যায় না অনেক জায়গায়। সো থার্ড অপশন হচ্ছে বাইরে থেকে লন্ড্রি করানো। তো যেহেতু আমাদের প্রাইসিংটা আমরা এমনভাবে করেছি, সে ফর এক্সাম্পল একজন এভারেজ কর্পোরেট মান্থলি 40-50,000 স্যালারি পাচ্ছে, 30-50,000 এর রেঞ্জ স্যালারি পাচ্ছে। তো আমি যদি বলি যে উনি যদি বাসায় একজন হোমমেড রাখে, মাল্টিপল পারপাসে হয়তোবা সেটা লন্ড্রির সাথে কম্পারেবল হবে না, কারণ আমি তো এখানে একটা প্রফিট করব। বাসায় হয়তোবা যারা হোমমেড রাখে তারা হয়তোবা মাল্টিপল পারপাসে রাখে, ক্লিনিং থেকে শুরু করে কিছু, কুকিং, অনেক কিছুই আসলে ডিপেন্ডেন্ট থাকে। তো আমি যদি জাস্ট সিঙ্গেল চিন্তা করি যে আসলে আপনি একজন হোমমেড রাখবেন, তাকে মিনিমাম 1,000, 1,500, 2,000 টাকা আপনাকে পে করতে হবে আপনার কাপড় ওয়াশ করার জন্য। তারপরে হচ্ছে আবার আপনার কাপড়গুলো নিয়ে লন্ড্রিতে যেতে হবে আয়রনের জন্য। সেক্ষেত্রে আবার যেগুলো ড্রাই ক্লিন লাগবে, ব্লেজার, সেটা তো আপনার অবশ্যই বাইরে থেকে করতে হবে। তো খুব বেশি একটা ডিফারেন্স নাই আমাদের ক্ষেত্রে। যেমন আমরা 130 টাকা পার কেজিতে অফার করছি। পিক আপ এন্ড ডেলিভারি আছে, 48 আওয়ার্সের ভিতরে ডেলিভারি হচ্ছে, পিক আপের পর 48 আওয়ার্স। সো ইন জেনারেল একটা ব্যাচেলারের 1500 থেকে 2,000 টাকা মোর দেন এনাফ, যে পুরো মাসের ফুল হ্যাসেলটা আমাদের উপর দিয়ে দেওয়ার জন্য। তো ওই জায়গা থেকে আসলে আমাদের প্রাইসিংটা করা। আর রাইট নাও বাংলাদেশে আমাদের চাইতে অ্যাফোর্ডেবল প্রাইসে সার্ভ করছে এমন সেকেন্ড কোনো লন্ড্রি নাই। আমি রিসেন্টলি একটা লন্ড্রি ফাইন্ড আউট করি, ওনারা হচ্ছে আজিমপুর বেসড। ওনাদের অফিসে মোস্ট প্রবাবলি মোহাম্মদপুর অথবা আজিমপুরে। তো ওনারা হচ্ছে পুরো আমাদের যে প্রাইসিং এর যে টেমপ্লেট আছে, সেই টেমপ্লেটটা কপি করছে। মানে আমি টেক্সট দেওয়ার পর আমি তাকায় দেখলাম যে পুরো জাস্ট নামটা চেঞ্জ করছে, আর আমাদের যে পুরো স্ট্রাকচার প্রাইসিং এর, আমরা যে কাস্টমারকে যে টেক্সটটা পাঠাই ওটা কপি করছে। তো ওনাদেরকে দেখলাম যে সেম প্রাইসিং দিচ্ছে আর কি, যে ড্রাই ওয়াশ এন্ড ড্রাই হচ্ছে 99 টাকা, ওয়াশ এন্ড আয়রন 130 টাকা। এছাড়া আমার আসলে আর সেকেন্ড কোনো কোম্পানির চোখে পড়ে নাই যে আমাদের এই সেম প্রাইসিং দিচ্ছে আর কি। তো এটা আসলে খুবই চ্যালেঞ্জিং। আমরা যেহেতু আমাদের মেইন পারপাসটা হচ্ছে, বা মেইন ফোকাস নেক্সট 3 ইয়ার্সে, সেটা আসলে যত বেশি কাস্টমার অ্যাকোয়ার করা যায়। এই কারণে আসলে 130 টাকা, যেহেতু ইলেকট্রিসিটির দাম বেড়েছে অলমোস্ট 15%-এর মতো, স্টিল আমরা আসলে এখনো সাহস পাচ্ছি না যে প্রাইসিংটা 150 বানানো। যদিও 150, আমরা যদি 150ও বানাই, এটা কাস্টমারের জন্য স্টিল অ্যাফোর্ডেবল। কারণ এই যে আমি একটা শার্ট পরে আছি, এই শার্টটার ওয়েট অ্যাপ্রক্সিমেটলি 250 গ্রাম। তো 4টা শার্টে 130 টাকা আমরা চার্জ করছি। এই 4টা শার্ট আপনি যেটা একদম লোকাল লন্ড্রিতে দেন, তারপরেও আপনাকে মিনিমাম 200 to 240 চার্জ করবে। আর ব্যান্ড বক্সে গেলে আপনার 400 চার্জ করবে। তো স্টিল আমি যদি 130 থেকে 150 করি, খুব বেশি একটা প্রবলেম হবে না আমাদের। তারপরেও হচ্ছে করছি না, কাজ আমরা চাচ্ছি আসলে আরো কাস্টমার অ্যাকোয়ার করার জন্য। তো একই সাথে আসলে আপনি খুব কোয়ালিটিফুল প্রোডাক্ট দিবেন, আবার প্রাইসটা খুবই এফোর্ডেবল রাখবে, এটা খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়। মোস্ট প্রবাবলি আমরা আসলে এগেইনস্ট অল অডস সেটা করার ট্রাই করছি। আর এই কারণে আসলে আমাদের প্রচুর বাড়ানো করা লাগতেছে, মার্জিনও খুবই খুবই সীমিত। বাট কোয়ালিটিতে আসলে আমরা স্যাক্রিফাইস করতে যাচ্ছি না, কোনো কম্প্রোমাইজ করতে যাচ্ছি না। এই কারণে স্টিল আমরা দুটো ইম্পোর্টেড ডিটারজেন্ট ইউজ করি, ইম্পোর্টেন্ট কেমিক্যাল ইউজ করি। আবার আহ, যেই ইন্ডাস্ট্রিয়াল মেশিন খুব ইফিসিয়েন্ট হবে, সেই ইন্ডাস্ট্রিয়াল মেশিন ইউজ না করে কমার্শিয়াল মেশিন ইউজ করতেছি, যেন কোয়ালিটিটা খুব ভালো থাকে।
তো এই আর কি ব্যাচেলার টার্গেট করার মেইন কারণ এটা যে আসলে ব্যাচেলারদের একটা কঠিন হ্যাসেল ঢাকা শহরে। আর এই মেইনলি সোশ্যাল মিডিয়া অ্যাডসে আমরা ব্যাচেলর সেন্ট্রিক কিছু কিওয়ার্ডস ইউজ করতেছি, কর্পোরেটে কিছু কিওয়ার্ডস ইউজ করতেছি, এজ লিমিট সেট করছি ব্যাচেলারদেরকে টার্গেট করার জন্য। আর সেক্ষেত্রে কন্টেন্টেও কিছুটা ব্যাচেলার বা বিজি প্রফেশনালদের টাচ দেওয়ার ট্রাই করছি। ওকে, এজ এ ফাউন্ডার আমি আসলে, হ্যাঁ আমি জানি যে একটা হিউজ অ্যামাউন্টের টাকা বার্ন করা হচ্ছে, বা যেহেতু এটা বুটস্ট্র্যাপ কোম্পানি, এখনো আমরা কোনো ইনভেস্টরের কাছে যাই নেই বা রিচ করি নেই। আহ, আমি পার্সোনালি একটা গুড ফিলিং পাচ্ছি। কারণ হচ্ছে যে আমি যদি এভাবে বলি, আমরা লাস্ট উইন্টারে বেশ কিছু কাস্টমার পেয়েছিলাম যারা শুধুমাত্র ব্ল্যাঙ্কেট অথবা উইন্টার ওয়্যার্সের জন্য অর্ডার প্লেস করেছিল। বাট যারা স্পেসিফিক্যালি রেগুলার ওয়্যারেবল শার্ট প্যান্টের জন্য আমাদের এখানে আসছে, তাদের অলমোস্ট 80% আমাদের রিপিট কাস্টমার হয়ে যাচ্ছে। অ্যান্ড তাদের ভিতরে মেজরিটি আছে যারা আসলে অনেক ওয়েল নন কোম্পানির কাছ থেকে প্রিভিয়াসলি সার্ভিস নিতে হলো। সো সেই জায়গা থেকে আমরা প্রত্যেক মাসেই একটা খুব ভালো অ্যামাউন্টের নতুন কাস্টমার অনবোর্ড করতে পারছি। এটা আমার জন্য খুবই স্যাটিসফাইং। এই কারণেই আসলে আমার মনে হচ্ছে না আসলে আমরা ভালো কিছু করতে পারবো। আমাদের জেনারেলি রেভিনিউর অলমোস্ট 50% আসে হচ্ছে রিপিট কাস্টমারদের মাধ্যমে, বেস্ট কাস্টমারদের কাছ থেকে। আর 50% হচ্ছে যে নতুন কাস্টমার। আর সাবস্ক্রিপশনের যে বিষয়টা সেটা হচ্ছে যে এখন আমার হাতে অপশন আছে। আমরা অলরেডি একটা ক্যালকুলেশন বের করে রেখেছি যে আমরা আসলে সাবস্ক্রিপশন লঞ্চ করব। বাট আমরা আসলে একটু টাইম নিচ্ছি। কারণ হচ্ছে যে আমরা চাচ্ছিলাম যে একটা গুড অ্যামাউন্ট কাস্টমার বেস ক্রিয়েট করে তারপর কাস্টমারকে আসলে আমার প্যাকেজের আন্ডারে নিয়ে আসা। তো কারণটা আমি আপনাকে বলছি। কারণটা হচ্ছে যে আপনার ফার্স্ট অফ অল আপনার বুঝতে হবে যে আপনার আসলে মার্কেট ডেভেলপ, আগে তো আপনাকে মার্কেটে ডেভেলপ করতে হবে। এখনো অনেক মানুষ আমাদেরকে জাস্ট এই কারণে এনকারেজ করছে যে ভাই ভাই মানে আপনাদের আইডিয়াটা ভালো ভালো, মানুষ আসলে জানেই না যে আসলে ডোর স্টেপ সার্ভিস নেওয়া যায়। আমরা আমি রিসেন্টলি আমি যখন কোম্পানির মার্কেটিং দেখি, আমি রিসেন্টলি গুগল সার্চ অ্যাডের জন্য অ্যানালিসিস দেখছিলাম। তো ওখানে দেখলাম যে ডোর স্টেপ লন্ডন বা লন্ড্রি রিলেটেড গুগল সার্চ বলি খুবই খুবই কম। খুবই খুবই কম বলতে কিছু কিছু কিওয়ার্ডস এর 300 সার্চেস ওভার দ্য ইয়ার আর 1500, যেটা আসলে মানে আমি সার্চ অ্যাড দিতে পারবো না। সো এটা একটা ইনসাইট দেয় যে আসলে মানুষ খুব বেশি একটা সার্চ করছে না। মানুষ কেন সার্চ করছে না? বিকজ মানুষ জানে না যে গুগল সার্চ অ্যাভেলেবল আছে। তো এই আর কি, যেহেতু এই এই জায়গায় আসলে কাস্টমার মানুষ এই কারণে হচ্ছে কারণ আমাদের প্রাইসিং অ্যাভেলেবল, কোয়ালিটি আসলে আমরা কম্প্রোমাইজ করছি না। আর প্যাকেজের বিষয়ে আমি চাই যে ফর এক্সাম্পল 1% কাস্টমার যখন আমাদের হবে, আনলেস এর আমাদের আমরা কম্পিটিটর প্যাকেজ লঞ্চ করে তারপরে হচ্ছে আমরা আসলে প্যাকেজ লঞ্চ করবো। সেক্ষেত্রে আরো কিছু কনসিডারেশন আছে, সেটা আসলে যে আমরা শুধু বুঝতেছিলাম যে কাস্টমার আদৌ কি পরিমাণে বেনিফিট চাচ্ছে। ব্যাপারটা তাই আমার একটা হিস্ট্রিক্যাল ডেটা লাগালে এই ডেটাতে আমি আসলে বুঝবো যে আসলে আমার যে স্টুডেন্টের বা আমার আসলে যে প্যাকেজটা আছে সেটা আসলে 15 কেজি হওয়া উচিত না 20 কেজি হওয়া উচিত। তো এটা আমি বললাম যে আসলে যে ফাইন নিতে পারি। বাট এটা ডিসিশনটা হবে তখন যখন আমি এটা ইউজ করে ডিসাইডটা করতে পারবো। আমি ইন্স্যুরেন্স যেমন আসলে মান্থলি অ্যারাউন্ড 7 কেজি
তারপর বাসায় নিয়ে এসেছি। তো তখন আমার ডিসিশনটা নেওয়া ইজিয়ার হবে। এই কারণে আমরা গোল করছি। এটা আমাদের প্ল্যান আছে, তো এটা করবো। নাও হতে পারে, এটা আমরা পুরো প্ল্যানিং আছে। আসলে রাইট নাও আমাদের কিছু বিটুবিএর কলেজ, তো এর মধ্যে শুধুমাত্র দুটো প্রতিষ্ঠানের সাথে আমি কাজ করছি, বাকি কাজ করছিলাম। আমি আসলে শুরু করেছি আমি আপনার কোয়ার্টার আমি কোম্পানি পাচ্ছিলাম তাদের B2B ছিল আমাদের হচ্ছে B2B মানুষের পরে যেমন পরিষেবা চলেই সেপারেট কাস্টমার পরিষেবা পাওয়া নিয়ে আমার সেন্টিসেন্টি করতে হবে, যেমন আমাদের হচ্ছে আমরা B2B মার্কেটে একজন চাচ্ছিলাম। বড় কোম্পানি আছে, প্ল্যান যারা আমাদের এক্সিস্টিং কাজ করছে। আমি বলি যে এটা র্যান্ডম গাইডলাইনকে আসলে বলে নাই ভাই আমরা বসবাস করি। হসপিটালটা অনেকেই অফার করছে, আপনি আমাদের বেশি আপনার ডিস্ট্রিবিউটর নাম বসবাস করছে। তো আমাদের মেইন বসবাসটা আসলে দিতে এন্ড B2B করার কারণ হচ্ছে ফ্রেন্ডদের পরিচয় করা হচ্ছে। আর এই প্রবলেমটা হচ্ছে আমাদের যে সিস্টেমটা আমরা দেখছি যেন কোয়ালিটি ভালো। আমি ইন্ডাস্ট্রিয়াল মেশিনে সেম শার্ট 2 বছর বসবাস করি, তাহলে সেটা মনিটাইজেশন হবে। আমি কমার্শিয়াল বা সেই মেশিনগুলো রাখি। আমি হসপিটালের কাছে যে আমার মেশিন সেখানে আমার সেই প্রাইসিং সেন্সিটিভ পড়ে সেই ইস্যু। সেম আমি কোনো ইউজ করতে পারবো না। শ্বাস আমি বাস করে কি পারি আসলে নিয়ে এসে সবার একটা খুব কমেন্ট এসে আসলে দেখবেন কয়েকদিন আগে আমার পেশেন্টের সাথে আমার আমি 4 পর্যন্ত আমার মনে পড়েছিল যে সারাটা আমি রোডে লেভেল দিয়েছি আমি আসছি। তখন বলতেছে যে দেখে বলতে যে তো এটা সার 1 হতো, তাহলে আই গেস এটা অর্ধেক হতো, সে অলরেডি একেবারে পারে বসবাস করে। সেই লিমিটটা আসলে হয়তো কাজ করে। তো এই কারণে আসলে দুর্যোগে যাওয়াটা খুবই প্রবলেমেটিক। হ্যাঁ, হয়তো লাইনে পারে সেটা আর যেটা আসলে এরিয়া সেন্ট্রিক হতে পারে তোমার ভালো সোসাইটি, আর সেটার তো এখন আমরা আমাদেরকে অ্যাপ্রোচ করা হয় নাই, বাট ডেফিনেটলি হ্যাঁ সেখানে একটা হতে পারে। আমাদের ট্রাই করবো একটা ফুল প্রাইসিং ব্যবহার, যেটা শুনতে আমরা জানতে পারি না। আমার প্রাইসিং এতটাই ক্যাপ, মানে এতটাই অ্যাফোর্ডেবল একটা প্রাইস করেছি যেখানে আসলে ডিসকাউন্ট দেওয়া সেটা হয়তো লং টার্ম প্ল্যানিং এর আন্ডারে লং টার্ম কোনো ডিল থাকে, সেটা হয়তো পসিবল হতে পারে, খুব বেশি একটা ডিফারেন্স হবে না। around 50%, যেমন সারটা আমি ডেস্টিনেশনে ট্রাই করলাম, আমার 25 মিনিটস লাগতো। আমরা হচ্ছে যে কমার্শিয়াল ইউজ করছি, ঠিক আছে, এটা অলমোস্ট 50 to 60 মিনিটস লাগছে। তো তারপরেও আমরা এটা করছি কারণ আমি আসলে যখন স্টার্ট করি R&D তে তখন চিন্তা করছিলাম যে আসলে কি করা যায়। তো আমি
বিজনেসের জন্য টাকাটা আমার ইন্ডাস্ট্রিয়াল কেনা উচিত ছিল। আমি ইভেন কয়েকটা ওয়ার্কশপ বা ইঞ্জিনিয়ারিং শপে গিয়েছিলাম। আমি আমার কাছে মনে হয়েছে যে ফাইন, আমি এই শার্টটা যদি ইন্ডাস্ট্রিয়াল মেশিন ট্রাই করি, সেটা তেমন কোনো ক্ষতি হবে না বা কাস্টমার বুঝবেও না। বাট ডিপ ডাউন আমি জানি যে এটা আসলে উচিত না। তো সেই জায়গা থেকে, সেই ওভারঅল জায়গা থেকে আমি আমার নিজের কাপড়ের জন্য যেহেতু ইন্ডাস্ট্রিয়াল মেশিন চুজ করছি, আমি আমার কাস্টমারের জন্য চুজ করবো না। তো এই কারণে আমরা 50% এর মতো বলা যায় যে লেজিসলেশন, বাট স্টিল আমরা এটাই প্রোভাইড করছি। এটা হচ্ছে একটা বিজনেসের রিলেশনশিপ, মানে আপনার একটা বিজনেস নাম দেন। আমি একটা ছোট্ট এক্সাম্পল, আমি প্রথমে একটা অফিস নিই। সেই অফিসে আসলে যেহেতু তখন আমাদের প্ল্যান ছিল না যে আমরা আসলে মেশিন কিনবো, নিজেরা বাস করবো। তো যেহেতু আমরা সহায়ভাবে কমার্শিয়াল প্লেসে তো আর যেতে পারবো না, এক্সপেন্সিভ হয়ে যাবে। তো একটা বাসার নিচে তাহলে আমরা অফিস নেই। তো এই ইস্যুটা আসে, আমরা মেশিন কিনি। তো আমাদের যেহেতু প্ল্যান ছিল যে একটা হাউস হোল্ডিং মেশিন, এটা আসলে খুব বেশি ইলেকট্রিসিটি কনজিউম করবে না। তো দেখলাম যে আসলে একটা প্রবলেমে পড়ছে, সেটা হচ্ছে ইলেকট্রিসিটি নিয়ে। আমার অ্যারাউন্ড 5 কিলোওয়াটের মতো লাগবে, বাট সেটা আসলে আমি পাচ্ছিলাম না। তো আমার 2 মাস 1 মাসের মতো বসে থাকা লাগছে, বাট আমার এই অফিসটা চেঞ্জ করতে হবে। আমি নতুন অফিসে গেলাম। নতুন অফিসে যাওয়ার পরেও সেম ইস্যু। তারপরে আমি বাধ্য হলাম যে ঠিক আছে ফাইন, যদি ওয়্যারিং এর কাজ করতে হয়, ডিসি থেকে পারমিশন নিতে হয়, এভরিথিং, সেখানে আমি ল্যান্ড ওনারের সাথে আসলে একটা কন্ট্রিবিউশন করতে হয়। আমি এখানে কিছু টাকা খরচ করি। তো ওটাও পরে দেখলাম যে খুবই প্রবলেমেটিক হচ্ছে। তারপর হচ্ছে আসলে আমাদের নিজেদের স্পেসে, আমাদের একটা স্পেস ছিল নিজেদের। তো এই স্পেসে শিফট করি। শিফট করার পর এখানে অলমোস্ট আমাদের 3 লাখ টাকা যায় যেটাকে রিনোভেট করার জন্য। দেন ওয়্যারিংস এন্ড এভরিথিং আমাদের ডেস্ক হতে অলমোস্ট 60-70,000 টাকা যায়। তো খুবই প্রবলেমেটিক। এখন এই বিষয়গুলো আসলে ইনিশিয়ালি কনসিডারেশনে থাকে না। আর আরো একটা বিষয় হচ্ছে, আহ, একটা মানুষ যদি একটা ইন্ডাস্ট্রিতে অনেক বছর কাজ করে, তারপর যদি সে ওইটাতে বিজনেস করতে চায়, সেক্ষেত্রে কস্ট এফিশিয়েন্ট করা পসিবল হয়। বাট আউট অফ নোওয়্যার, যেহেতু আমি কোনোভাবেই লন্ড্রির সাথে কানেক্টেড ছিলাম না, আমি বা আমার পার্টনার, তো সেই জায়গা থেকে ল্যাক অফ এক্সপিরিয়েন্সের কারণে বলা যায়, বা ল্যাক অফ নলেজের কারণে বলা যায় যে এরকম টুকিটাকি অনেকগুলো ইস্যুস ক্রিয়েট হয়, যেগুলোতে আমাদের এক্সট্রা অনেক খরচ হয়, যেটা হয়তো বা এক্সপিরিয়েন্স থাকলে বা এনাফ নলেজ থাকলে অ্যাভয়েড করা পসিবল হতো। নট রাইট নাও। আমাদের প্ল্যান হচ্ছে, আচ্ছা আমি ফ্র্যাঙ্কলি বলি, প্রথমত হচ্ছে বাংলাদেশে ইনভেস্টমেন্টের যে এনভায়রনমেন্টটা, এই এনভায়রনমেন্টটা আসলে খুব বেশি একটা স্টার্টআপ ফ্রেন্ডলি না। স্টার্টআপ ফ্রেন্ডলি অনলি ওয়ের ইউ হ্যাভ দোজ কানেকশন। কেমন কানেকশন? আমি 2024 এর আগে এটার কিছু কথা বলি। তখন হচ্ছে যে বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট হতো, তারপর আইডিয়া থেকে অনেক মানুষ ফান্ড রেজ করতো। অনেস্টলি স্পিকিং, মানে খুব উইয়ার্ড কিছু মানুষজন আসলে সেই ফান্ড গুলো পেতো, যেটা আসলে আমি তখন বুঝতাম না যে ভাই এক্স্যাক্টলি এটা মানে কি, কেন ফান্ড পাইছে বা কিভাবে ওরা ম্যানেজ করছে। Then বুঝলাম আসলে পুরো ইন্টারনাল লিঙ্কস, লবিংস এন্ড এভরিথিং। যেমন এই যে এই বছর স্টার্ট আপ ফান্ডের জন্য অ্যারাউন্ড 500 কোটি টাকার মতো একটা বাজেট আমরা শুনলাম। প্রবলেমটা কোথায়? আচ্ছা, ফর এক্সাম্পল একটা কম্পিটিশন অ্যারেঞ্জ করা হবে, একটা ইভেন্ট হবে 1 বছর, দেখা যাবে সবাইকে দেওয়া হবে, 10টা স্টার্টআপকে 10 লাখ টাকা করে, 1 কোটি টাকা হয়তো বা দেওয়া হবে, বাট ওই পুরো প্রজেক্টের এক্সপেন্স দেখানো হবে 7 কোটি 8 কোটি টাকা। তো আমরা আসলে ফ্রম অন্টারপ্রেনার্স পয়েন্ট অফ ভিউ খুব বেশি একটা হোপফুল না যে আসলে আমরা স্টার্ট আপ বা নতুন কিছু করা ট্রাই করতেছি, সেক্ষেত্রে আমরা
এক্সটার্নাল গভর্নমেন্ট হোক বা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে কোনো রকম হেল্প পাবো রেদার দেন ভেঞ্চার ক্যাপিটাল ফার্মস। এখন অ্যাকচুয়াল রিয়েলিটি, আমি যদিও ওপিওলেন্ট নিয়ে এখনো ভেঞ্চার ক্যাপিটাল ফার্মে যাইনি, বাট আমার আসলে কয়েকটা জায়গায় একটু বাজে অভিজ্ঞতা আছে। আমি নট নেসেসারি সবগুলো আমার সাথে, বাট হচ্ছে আমার সার্কেল, আমার ফ্রেন্ডদের, বিশেষ করে আমি আমার গ্র্যাজুয়েশন শেষ করেছি 2022-এ বিউপি থেকে। আমার ডিপার্টমেন্ট ছিল বিবিএ জেনারেল। তো অলরেডি কয়েকটা ক্যাপিটাল ফার্মে আমার ফ্রেন্ডরা জব করছে, অনেকে হচ্ছে এনবিএফআই তে জব করছে। তো তো ওভারঅল পিকচার যে ওদের পয়েন্ট অফ ভিউ প্লাস হচ্ছে অ্যাজ এন এন্টারপ্রেনার আমার পয়েন্ট অফ ভিউর সাথে যে এক্সপিরিয়েন্স যদি আমরা ম্যাচ করি, দেখা যায় যে আমাদের বাংলাদেশের যে ক্যাপিটাল ফার্মগুলো আছে এরা আসলে খুব বেশি সাপোর্টিভ বললে ভুল হবে, কারণ এটা একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এনবিএফআই। প্রাইম কনসার্ন আসলে প্রফিট জেনারেট করা খুব ইজি। এখন আমাদের দেশে এনাফ ফান্ড নাই, বা এনাফ, অন্য একটা টার্ম বলবো যে এনাফ এঞ্জেল ইনভেস্টর নাই, যে আসলে আউট অফ নো ওয়্যার আমি একটা ছোট কোম্পানি, হু নোজ আই মাইট ফল, মানে 95% স্টার্টআপ তো বন্ধ হয়ে যায়। সো ওইরকম মানুষ পাওয়াটা খুবই টাফ যে আসলে আমাদেরকে ট্রাস্ট করে ইনভেস্ট করবে। আর সরকারের জায়গা থেকে তো ভাই মানে বুলশিট, মানে এটা খুবই খুবই। ইভেন আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, আমার এটা হচ্ছে আমার ফ্রেন্ডদের। ওরা বাইরে থেকে একটা ফান্ড রেজ করবে, মানে আমি একটা জিনিস ভাবতাম যে ভাই বাংলাদেশের গভর্নমেন্ট তো রেমিটেন্সের উপর 2.5% ইনসেন্টিভ দেয়। তাহলে তো আমি যদি বাইরে থেকে ফান্ড নিয়ে আসি, সেক্ষেত্রে তো গভর্নমেন্ট আমাকে হেল্প করবে। বাট দ্য ট্রুথ ইজ, আপনি বাইরে থেকে ফান্ড নিয়ে আসবেন, এই ফান্ড আপনার কোম্পানিতে ঢুকানো পর্যন্ত এত হেক্টিক একটা জার্নি, আপনার কাছে মনে হবে যে ভাই থাক, মানে আমি এটা পাচ্ছি না। তো আমাদের আসলে আমাদের ফুল ইকোসিস্টেম এনভায়রনমেন্ট আসলে বিজনেস বা স্টার্ট অফ ফ্রেন্ডলি না। আসলে অনেকগুলো স্টেপে, বিশেষ করে ব্যাংকিং চ্যানেলগুলো থেকে শুরু করে জায়গাতে মরলেস অনেক ইস্যুস আছে, অনেক লিগাল ইস্যুস আছে। আমি একটা ছোট্ট কোম্পানি স্টার্ট করেছি, আমার হয়তো বা কয়েকটা ট্রেড লাইসেন্স আছে, আমার হয়তো বা টিন আছে, এটা তো পার্সোনাল, আমার হয়তো বা বিন আছে। স্টিল আমি খুব টেনশনে থাকি যে কখন ওয়াসে এসে বলবে বা একটা অথরিটি এসে বলবে যে আপনি এখানে তো এই বিজনেস পারমিশন পাবেন না। কারণ আমি যদি লিগেলি বিজনেস স্টার্ট করতে চাই, আমার এখন প্রায় 4-5টা লাইসেন্স লাগবে, 4-5টা লাইসেন্সের প্রত্যেক জায়গায়। তারপর রিসেন্টলি হয়তো বা দেখছেন আপনারা যে একটা হালাল সার্টিফিকেশনের জন্য ইসলামিক ফাউন্ডেশন কোডটা ঘুষ দিতে হয়। সো আমাদের আসলে খুব বেশি একটা ফ্রেন্ডলি না পুরো সিস্টেমটাই। আর ইনভেস্টমেন্ট খুব বেশি একটা এক্সপেকটেশন রাখছি না যে বাংলাদেশ থেকে আমরা ভালো ইনভেস্টমেন্ট পাবো। বাট আমার কিছু প্ল্যান আছে, সেটা হচ্ছে যে আমি টুকটাক কিছু প্রোগ্রাম অ্যাটেন্ড করার চিন্তা ভাবনা করছি, কিছু কম্পিটিশনে অ্যাটেন্ড করার চিন্তা ভাবনা করছি। আর মোস্টলি হয়তো বা লোন নিয়েই আসলে বিজনেস বড় করতে হবে। আর যদি বাই এনি চান্স, যদি ইফ অলমাইটি আল্লাহ ওয়ান্স, যে আমরা কোনো এঞ্জেল ইনভেস্টর পাই বা দেশের বাইরে থেকে কোনো ইনভেস্টমেন্ট ম্যানেজ করতে পারি আদৌ, সেক্ষেত্রে সেটা আমরা ডেফিনেটলি ট্রাই করবো কাজে লাগানোর। বাট আপাতত প্ল্যান নাই। আমাদের মেজর ইনভেস্টমেন্ট লাগবে যখন আসলে আমরা আমাদের হাবটাকে অনেক বড় করতে যাব। একই সাথে যদি আমরা এক্সপোনেনশিয়ালি অনেক বড় কিছু করতে চাই, ওভার মানে যে কাজটা আমার আসলে নর্মাল টাইম লাইনে 5 ইয়ার্স এর কথা, সেটা যদি আমি 2 ইয়ার্স বা 1 ইয়ার্স এ তো নিয়ে আসতে চাই। আমি যদি চিন্তা করি যে নেক্সট 1 বছরের ভিতরে আমি ঢাকায় 7টা-8টা হাব বসাবো, এই টাইপের মেজর স্টেপস যদি নিতে চাই, সেক্ষেত্রে আমার ডেফিনেটলি বাইরে ইনভেস্টর লাগবে। আর তার আগ পর্যন্ত যতদিন আমরা পারতেছি, তার আগ পর্যন্ত আমরা নিজেরাই পার্সোনাল ফাইন্যান্সিং করেই, পার্সোনাল ইনভেস্টমেন্ট করেই দেখি কতটুকু যাওয়া যায়। আর স্টার্টআপে আসলে যত আগে ইনভেস্টরের কাছে যাব, তো তত আসলে ডিভ্যালুয়েট হবে আর কি। তো একটু হোল্ড করি, প্ল্যান আছে ডেফিনেটলি, যেহেতু কোম্পানি বড় করতে চাই, বড় করতে গেলে অবশ্যই আমার ফরেন ইনভেস্টমেন্ট বা বাইরের ইনভেস্টমেন্ট লাগবে। বাট এটা নিয়ে এখনই ভাবছি না। Let's see. না, যদি ইন জেনারেলি বলি, আমার
পার্সোনাল এক্সপিরিয়েন্স বিজনেসের প্রতি বা বিজনেসের উপর যে আমার যে এক্সপিরিয়েন্স সেটা থেকে বললে সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হবে আসলে ফান্ড। আমি যেহেতু আরেকটি স্টার্ট আপের সাথে 6 ইয়ার্স কাজ করতেছি, প্লাস সামহাও আমার সার্কেলে অনেকগুলো অনেক ফ্রেন্ড আছে যারা আসলে নিজেদের বিজনেস নিয়ে কাজ করছে, অনেকে হাল ছেড়ে দিচ্ছে, অনেকে কন্টিনিউ করতেছে। আমি আমার আরেকটা এগ্রিটেকে আরেকটা আমার আইডিয়া নিয়ে আমি কাজ করছিলাম, সেটাও যদি আমি অফ করে দিছি। তো যদি আমি বলি যে বাংলাদেশের অন্টারপ্রেনিয়ারদের বা আমার মতো ছোট ব্যবসায়ীরা যারা আসলে কিছু করতে চায় তাদের সিঙ্গেল মোস্ট মোস্ট ডেঞ্জারাস ব্যারিয়ার যদি বলি সেটা আসলে ল্যাক অফ ফান্ডিং। মানে আমি ব্যাংকে যাব, আমাকে ফান্ড দিবে না কেউ। আমি ভেঞ্চার ক্যাপিটাল ফার্মে যাব, তারা আমাকে ফান্ড হয়তো বা অপিলেন্টের জন্য দিবে, বাট ওনারা আসলে এমন একটা ভ্যালুয়েশন করবে, এমন রিকোয়ারমেন্টস দিবে যেটাতে আসলে আমার মনে হবে যে ভাই দরকারই নেই ব্যবসা করা। তো এই আর কি আমার কাছে পার্সোনালি এটাই মনে হয় যে ফান্ড রেজ করা অথবা ফান্ডিং ম্যানেজ করাটা খুবই। অবশ্য অ্যাঞ্জেল ইনভেস্টরের আসলে শুধু এটা বললেই হবে না যে অ্যাঞ্জেল ইনভেস্টর বাংলাদেশে পাওয়া টাফ। আরেকটা সত্যি হচ্ছে যে একটু বিটার সুইট একটা কথা, সেটা হচ্ছে যে আমরা আমাদের ভিতরে অনেক মানুষ আছে যারা আসলে ইনভেস্টমেন্ট রেজ করাটাকে খুব কুল মনে করি। মানে আমি একটা অন্টারপ্রেনিয়র, আমি একটা স্টার্ট আপ, মানে আমি রেগুলার বিজনেসে যাবো না, আমি একটা স্টার্ট আপ দাঁড় করাবো, জিনিসটা খুব কুল মনে করি। এদের ভিতরে একটা মেন্টালিটি থাকে যে, যেমন আমি এরকম মানুষকে চিনি যে বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট থেকে 10 লাখ টাকা পাইছে। সো টেকনিক্যালি গভর্নমেন্ট কেন আপনাকে 10 লাখ টাকা দিচ্ছে? টু গ্রো ইউর বিজনেস, রাইট? বাট এটা আপনি সেই 10 লাখ টাকা আপনার নিজের টাকা মনে করে আপনি নষ্ট করছেন। তো আমাদের ভিতরে এরকম অনেক আছে যে এরকম মেন্টালিটি, হয়তো বা আহ, এটাও একটা কারণ, ছোট হোক বা বড় হোক একটা কারণ যে কারণে আসলে আমাদের দেশটা ইনভেস্টররা সাহস পায় না। অনেক ফ্রডুলেন্ট কেসেস হয়, অনেকে আসলে ইনভেস্টমেন্টটাকে আসলে মানে পার্সোনাল গেইন হিসেবে দেখে বা কোনো লায়াবল কোনো কিছু দেখে না। তো এটাও একটা ইস্যু হতে পারে। স্পেশালি এই লন্ড্রি ইন্ডাস্ট্রিতে। ফার্স্ট অফ অল মানে আই এম মিস্টার নো ওয়ান টু গিভ অ্যাডভাইস টু নো ওয়ান, যেহেতু আমার একটা ভেঞ্চারও সাকসেসফুল হয় নাই। বাট যদি ইন জেনারেলি বলি যে, যেমন আমি আমি আমার ছোট ভাইদেরকে যাদের সাথে আমার কথা হয় বা যারা আসলে বলে যে ভাই এক্স্যাক্টলি কি করা যেতে পারে, আমি জাস্ট একটা সিঙ্গেল কথা বলবো যে ভাই, কাজ করতে হবে। মানে আমরা আহ, আমি আমার পার্সোনাল লাইফ একটা জিনিস বিশ্বাস করি যে, সে ফর এক্সাম্পল আপনার একটা অন্ধকার রাস্তায় হাঁটছেন, আপনার হাতে একটা টর্চ আছে। সো আপনি সেই টর্চ দিয়ে 5 ইয়ার্স পরে কি আছে সেটা আপনি দেখতে পাবেন না, 5 মাইল পরে কি আছে আপনি জানবেন না, আপনি এক ম্যাক্স অথবা 100 মিটার দেখবেন। সো আমি জাস্ট বলবো যে ভাই স্টার্ট করেন। যেহেতু স্টার্ট আপ আসলে পার্সোনালি আমি মানুষকে রেকমেন্ড করি না, কারণ হচ্ছে আহ, যেমন আই এম 28 ইয়ার্স ওল্ড, বাট আই কুডেন্ট গিভ এনিথিং টু মাই ফ্যামিলি, অনেস্টলি স্পিকিং। হ্যাঁ, হয়তো বা তারা আমার পরিচয় নিয়েও খুব বেশি একটা প্রাউড কিনা আমি জানি না, প্লাস নো ওয়ান নোজ মি, বা আমি এমন কিছুই করতে পারিনি। তো আমি যদি কেউ আসলে স্টার্ট করতে চায় আমি বলবো যে ভাই স্টার্ট করেন। আমাদের একটা প্রবলেম হচ্ছে আমরা যেহেতু আমিও বিবিএ করছি, খুব কমন একটা কনসার্ন, অনেক ফিজিবিলিটি অ্যানালাইসিস, শর্ট অ্যানালাইসিস, বুলশিট অনেক কিছু করি, বাট ফাইনালি আসলে মার্কেটে টিকে থাকার জন্য যা করা দরকার ওইদিকে আসলে খুব বেশি একটা ফোকাস না। আমাদের একটা কমন প্র্যাকটিস আছে, সেটা হচ্ছে যে আমরা খুব আইডিয়ার পিছনে দৌড়াই, যে আইডিয়া আমার টপ মোস্ট হতে হবে, সিলিকন ভ্যালি স্টাইলের আইডিয়া হতে হবে। একটা মিম আছে আপনি হয়তো বা দেখছেন, সেটা হচ্ছে যে আহ, একটা আইডিয়া, সেই আইডিয়াটা খুব বেশি রেকগনিশন পাচ্ছে, মানুষ খুব অ্যাপ্রিসিয়েট করতেছে, বাট মার্কেটে আসার পরে সে একটা পাঞ্চ খেয়ে পড়ে যাচ্ছে। সো এটা হচ্ছে বাংলাদেশের স্টার্ট আপের রিয়েলিটি। আমি বলবো যে পারফেকশনের দিকে না থাকে, আহ, আসলে প্রচুর কাজ করতে হবে, স্টার্ট করতে হবে, ধাক্কা খাইতে হবে, শিখতে হবে, দ্যাটস ইট।
আম ডিপেন্ডস আসলে আপনারা কি কেউ বিজনেস করতে চাচ্ছেন কিনা? আচ্ছা আমি বলি, যদি আসলে আপনাদের কর্পোরেটে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে ভাই একটু পড়ালেখা করেন, আ চাকরি করেন ভালো। আর যদি আসলে কারো বিজনেস করার ইচ্ছা থাকে, যদি এনাফ ক্যাপিটাল থাকে, মানে আমি পার্সোনালি একটা জিনিস খুবই মিস করি যে কেন আসলে আমার আরো ক্যাপিটাল নাই। মানে অনেস্টলি বলতে আমার এখন খুব মনে চায় যে আমার যখন কয়েক কোটি টাকা হয়, আমি নেক্সট কয়েক মাসের ভিতরে কয়েকটা জায়গায় হাব লঞ্চ করব। তো এই মানে আমার অনেকগুলো প্ল্যান আছে, বাট আসলে আমি টাকার জন্য করতে পারছি না। সো একদম হাম্বল রিকোয়েস্ট যে যদি এনাফ ক্যাপিটাল না থাকে, স্টার্ট না করাই ভালো। আর আরেকটা জিনিস অনেকে এটা করে, সেটা হচ্ছে যে আফটার 35-40 নিজের একটা স্পেসিফিক ইন্ডাস্ট্রিতে কাজ করে, বা তারপর হচ্ছে ওই ইন্ডাস্ট্রিতে কোনো একটা প্রবলেম বা একটা পেইন পয়েন্ট নিয়ে একটা সলিউশন দেওয়ার ট্রাই করে। এটাকে আমি অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করি। তো যত দিন যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, দ্যাটস রাইট, মানে এটাই করা উচিত সামহাউ। তো যদি কারো এরকম ইন্টেনশন থাকে তাহলে এটা আরো অনেক ভালো, যে ঠিক আছে ফাইন, আমার আসলে ইন্ডাস্ট্রি, আমার এই কাজগুলো করতে ভালো লাগে, সো আমি ইন্ডাস্ট্রিতে কয়েক বছর জব করি, ক্যাপিটাল গেইন করি, দেন স্টার্ট করি। এটা খুবই ভালো হয়। আমার লাস্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে আপনাদের কারো বাসা কি আমার কাভারেজ এরিয়ার মধ্যে আছে কিনা, ইকুইভ্যালেন্টেড? ওকে। আচ্ছা, আমার আমার জাস্ট যেটা কথা সেটা হচ্ছে যে যেহেতু ইউ আর মেকিং দিস রিপোর্ট অন হোটেল এন্ড রেস্টুরেন্ট সার্ভিস, ইউ মাস্ট টেক সাম সার্ভিসেস ফ্রম আস। কারণ হচ্ছে আপনি যখন স্বাভাবিকভাবে আমি যখন আপনার সাথে কথা বলবো ওপিনিয়ন নিয়ে, তখন আসলে আমার ওপিনিয়নের ব্যাপারে জানতে হবে। আমরা জাস্ট প্রমোটিং, জাস্ট সিম্পলি বললাম যে আপনি যখন আসলে ওপিনিয়ন থেকে সার্ভিস নেবেন, ওভারঅল পিকচারটা আপনি যখন দেখবেন, তখন আমার মনে হয় যে আপনার আসলে নলেজ বেসটা একটু ইমপ্রুভ হবে, বা আপনি আরেকটু কনফিডেন্ট হবেন যে ঠিক আছে ফাইন, আমি এই লন্ড্রিটাকে রিপ্রেজেন্ট করে আমি দুটো কথা বলতেছি। এটা হচ্ছে প্রথম বিষয়। আর সেকেন্ড বিষয়টা হচ্ছে যে আমাদের ওয়েবসাইট এখনো আসলে খুব বেশি আপডেট, মানে আমরা ওয়েবসাইটটা জাস্ট শো কেসিং এর জন্য রাখছি, যেহেতু 2026 ওয়েবসাইট লাগে। ওয়েবসাইট আসলে আমরা অর্ডার পাই না, ওয়েবসাইট আমরা প্রমোটও করি না। আমাদের মেইন অর্ডার আসে হোয়াটসঅ্যাপ থেকে। আমাদের যে ফেসবুক এবং ইনস্টাগ্রামের যে অ্যাডস গুলো, সে সবই আসলে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে ল্যান্ড করে। তো ওয়েবসাইট জাস্ট হচ্ছে, কিছু মানুষ আছে যে দেখা যায় যে আমাদের পোস্টের ভিতর ওয়েবসাইটের ইউআরএল দেওয়া থাকে বা লেখা থাকে uplenty.com, তখন মানুষজন আসে। বাট ওয়েবসাইট আসলে খুব বেশি একটা ইফেক্টিভ না। আর যেহেতু বললাম যে সার্চ ভলিউম একদমই কম, খুবই খুবই কম। তো ওয়েবসাইট আসলে খুব বেশি প্রায়োরিটাইজ করি নাই আমরা, বাট হ্যাঁ, পরে হয়তো বা একটু কাস্টমার দ্যাটস ইট। তো ভেরি ভেরি গুড লাক। আর এই আর কি, যদি প্রেজেন্টে সার্ভিস নেন, যদি বাই চান্স কোনো কমপ্লেইন থাকে, ডেফিনেটলি আমার পার্সোনাল নাম্বারে যোগাযোগ করবেন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।